আপনি দেখে মনে হচ্ছে খুব অবাক হয়ে গেছো। না না, বসুন বসুন, আপনি বসুন। কে এলো রে ওমা দিদি, আপনি আসুন আসুন আসুন। আপনার ছেলে কিন্তু আমাকে দেখে খুব অবাক হয়ে গেছে। কি প্রবাল, তাই তো? আপনাকে তো আগে কোনোদিন এরকম সাজে দেখিনি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনাদের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমার খুব খারাপ লেগেছে জানেন। আপনারা একবারও আমাকে বললেন না। বেবি আমায় ফোন করে জানালো, তাই জানতে পারলাম যে আপনাদের বাড়িতে পুজো ছিল। আরে না না, সেরকম কিছু না। প্রত্যেক বছরই রাধা গোবিন্দকে আমি রথে ছোট করে একটা পুজো দিই, কাউকে বিশেষ বলি না। এইভাবে কেন বলছেন? পুজোর আবার ছোট বড় কি? আমি জানলে আমি ঠিক চলে আসতাম। আমি একটু ওই ফুল মালা এনেছি ঠাকুরের পায়ে দেবার জন্য, একটু যদি নিয়ে নেন। ও প্রভাত, এটা ধরুন না বাবা, আমি এই কাপড়টা না ছেড়ে কিছু ছোবো না। কাল উল্টো রথ, ভেবেছিলাম কালই আসবো, কিন্তু হঠাৎ এমন একটা কাজ পড়ে গেল, তাই ভাবলাম যাই আজকে গিয়ে দিয়ে আসি সব। খুব ভালো করেছেন, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বসুন, ঠাকুরের পুজোর আপনার নিমন্ত্রণ কি? বসুন। তা অবশ্য ঠিক বলেছেন। আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে আপনাকে। অবশ্য আপনি যা পরেন আপনাকে তাতেই খুব ভালো মানায়। কি যে বলেন! আমি না আবার দাঁতের শাড়ি ক্যারি করতে পারি না ভালো। আপনি কি সুন্দর পরেন। বেবির বাবা তো কত বলে তাঁতের শাড়ি পরতে। ও জানেন তো, আর সবার মতো নয়, সব দিকে ওর খেয়াল থাকে। হ্যাঁ, কি পরছি না পরছি। এই তো দিল্লিতে গিয়েছিল, ওখান থেকে একটা খুব সুন্দর মাসলিনের শাড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, পরা হয়নি অবশ্য এখনো। এনিওয়ে, সে মহারানী কোথায়, মানে আপনার বৌমা? ঐন্দ্রিলা, মাম, আপনি ফোন করেননি আপনার মেয়েকে? মানে ও জানে তো আপনি আসবেন? না, আমি ফোন করিনি, জানি না। কেন, বাড়িতে নেই? না, ও তো একটু পার্লারে গেছে। আচ্ছা, আমি ফোন করছি। থাক, দরকার নেই। কবে জোর বোধ বুদ্ধি হবে কে জানে। অদ্ভুত ব্যাপার। আর প্রবাল, তুমিও বা কি করে এগুলোকে প্রশ্রয় দাও বলো তো? বাড়িতে একটা পুজো রয়েছে, কোথায় দিদি আপনার হাতে হাতে একটু হেল্প করবে, তা নয় পার্লারে গিয়ে বসে আছে। না না, আমাকে সাহায্য করার কি দরকার? তাছাড়া এটাই তো ওদের বয়স না, এদিক ওদিক যাবার। না দিদি, এভাবে ওদের এত প্রশ্রয় দেবেন না। এখন থেকে তো সংসারের সব দায়িত্ব নিতে শেখা উচিত। আচ্ছা দাদা, শরীর ভালো আছে? হ্যাঁ আছে, হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে। সংসারের দিকে নজর দেওয়ার সময় নেই, দেশের কাজ নিয়ে ব্যস্ত। সেই তো ব্যস্ত মানুষ। এই প্রভাত, দিদিকে তোদের ঘরে নিয়ে যা, এখানে তো গরম লাগছে। ঘরে নিয়ে গিয়ে এসিটা চালিয়ে দে। আপনি যান, ওদের ঘরে গিয়ে বসুন। না না না, আমার কোনো অসুবিধে হচ্ছে না। এসি না থাকলে অসুবিধা হয় না। আমি তো বেবিকে সবসময় বলি, সব জায়গায় সব পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে শেখা উচিত। সেই তো, একটু চা করে নিই আপনার জন্য। চা? নিশ্চয়ই, আমি নিশ্চয়ই চা খাবো। সত্যি কথা বলতে কি জানেন তো দিদি, আমি আপনার চায়ের ফ্যান। আমি তো বেবিকে বলি, আপনার হাতে চা খেয়েই বোঝা যায় কিন্তু আপনার হাতে রান্না কত সুন্দর। মাম চলুন, ও ঘরে গিয়ে বসবেন। চলুন চলো। আসুন। বাবা, বলো ওটা, উনি হঠাৎ করে এরকম ভালো ব্যবহার করছে। এই তো সেদিন পর্যন্ত ব্যাপারটা সুবিধের ঠেকছে না। পুজো দিতে চলে এলেন। রাধা গোবিন্দ ক্ষমা করো, রাধা গোবিন্দ ক্ষমা করো। মনটাই এমন হয়ে গেছে, মানুষের সম্পর্কে খারাপ ভাবনাটাই আগে আসে। আবার প্রমীলা সরকারের মতো মানুষ। হে রাধা গোবিন্দ, ক্ষমা করো ঠাকুর, ক্ষমা করো। সকলের মঙ্গল করো ঈশ্বর, সকলের মঙ্গল করো। তুমি বলে ভুলে গেছো যে আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, আর
সেটা বজায় রাখা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের ডিউটির মধ্যে পড়ে। আজকে যদি ওই লেবারগুলো তোমাকে এতটুকু অসম্মান করতো, এতটুকু অপমান করতো, তার আঁচ এই পরিবারে পড়তো। তুমি কাকে কি বলছো দাদা? ঐতিহ্য ও বোঝে নাকি? ওর বাপের বাড়িতে সেসবের বালাই আছে নাকি? হ্যাঁ শ্রেয়া, দাদা কি বলছে বুঝতে পারছো? দাদা বলতে চাইছে তুমি একটা বনেদি বাড়ির বউ। ও তোমাকে তো আবার বোঝাতে গেলে তোমার হাতে ঘা লাগবে, তখন তো তুমি আবার দু চার কথা শুনিয়ে দেবে না? দেখো শ্রেয়া, সবাই বনেদি পরিবারে জন্মায় না। মেয়েরা হলো তরল পদার্থের মতো, যে পাত্রে রাখবে সে আকার ধারণ করবে। আই এম ভেরি সরি টু সে, তুমি এই পরিবার থেকে কিচ্ছু শেখোনি। নিয়ম কানুন আদব কায়দা কিচ্ছু না, নাথিং। আশ্চর্য। আশ্চর্যের কি আছে দিদি? সবার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। দাদার কি উচিত বলুন তো? আরো মান সম্মান খোয়ানোর আগে ওকে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসা উচিত। যথেষ্ট হয়েছে পিসিমণি। অনেকক্ষণ ধরে আমি তোমাদের অনেক কথা শুনছি যে শ্রেয়া কি এমন অপরাধ করেছে বলো তো? কি অপরাধ করেছে যার জন্য সবাই মিলে ওকে একেবারে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিয়েছো? রূপম, না বাবা, শ্রেয়া আজকে কি করেছে সেটা আমি একমাত্র নিজের চোখে দেখেছি। আমি লেবাররা কোনো রকম কথা শুনছিল না, কোনো রকম আলাপ আলোচনা যাচ্ছিল না। যারা আমাকে পাথর ছুঁড়ে মেরেছে, কোম্পানি ভাঙচুর করেছে, তারা প্রত্যেকে শ্রেয়ার কথায় কাজে নেমেছে। এখন এটাকে তোমার যদি অপরাধ বলে মনে হয়, তোমার যদি মনে হয় ওকে তার জন্য ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া উচিত, তাহলে সেটা তুমি বলো বলো। আর তাই যদি হয় তাহলে আমি এ বাড়িতে থাকার কোনো প্রয়োজন দেখতে পাচ্ছি না। ডাক্তার প্রবাল, আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য এসেছি আজ। হ্যাঁ ম্যাম, বলুন না। প্রবাল, তুমি কি জানো তোমার বাবার কাছে একটা ফর্মুলা আছে, মানে একটা অত্যাধুনিক মাসলিনের ফর্মুলা? হ্যাঁ, কিছুটা জানি, মানে শুনেছি আর কি যে এই ফর্মুলাটা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে একটা বড় রকমের পরিবর্তন ঘটাতে পারে। এক্স্যাক্টলি প্রবাল। দেখো, যতদিন এই ফর্মুলাটা কেউ জানতো না ততদিন ঠিক আছে, কিন্তু যবে থেকে জানা গেছে যে এই ফর্মুলাটা তোমার বাবার কাছে আছে, মানে রুদ্রবাবু জেনেছেন, তবে থেকে কিন্তু রুদ্রবাবু এটা হাত টানার জন্য উঠে পড়ে লেগেছেন। ইয়েস প্রবাল। দেখো, এই যে শ্রেয়ার সঙ্গে রূপমের বিয়ে দেয়া, শুভ্রবাবুকে বিজনেস পার্টনার করা, এই সবগুলোর পেছনেও কিন্তু ওই একটা কারণ, ফর্মুলা। প্রবাল, তোমার কিন্তু এটা মেনে নেওয়া উচিত নয়, তাই না? কারণ ওই ফর্মুলার ওপর শুভ্রবাবুর বড় ছেলে হিসেবে তোমারই তো অধিকার। অধিকার? বাবা তো আমাকে তার বিজনেসে কোনোভাবে ইনভলভ করতে চান, তার আবার বড় ছেলের অধিকার। প্রবাল, তোমার বাবা যদি কিছু ভুল করেন তাহলে সেটা শুধরে দেওয়ার দায়িত্ব তো তোমার। তুমি কেন নিজেকে বঞ্চিত করবে? কি করবো বলুন তো? কি করবো? জোর করে আমার নিজের অধিকার আদায় করবো? সেটা সম্ভব? ও মান সম্মান সব বিসর্জন দিয়ে আমি... সরাসরি যদি কিছু না হয় তাহলে কায়দা করে লুকিয়ে করবে। লুকিয়ে। প্রবাল, দেখো, ওই ফর্মুলাটা কিন্তু আই এম শিওর এই বাড়িতেই কোথাও আছে। তোমার উচিত কিন্তু সবার আগে ওই ফর্মুলাটা জানা, কোথায় আছে সেটা জানা। হ্যাঁ, দেখো, রুদ্রবাবুর হাতে ওই ফর্মুলাটা যাওয়ার আগে তোমার হাতে ওটা আসা উচিত, কারণ রুদ্রবাবু যেটা করছেন সেটা ভুল, সেটা অন্যায়, সেটা দুর্নীতি। তুমি যেটা করছো সেটা ঠিক, একদম ঠিক। যেভাবেই তোমার হাতে ফর্মুলাটা আসুক না কেন, যেভাবেই আসুক না কেন, সেটা কিন্তু ঠিক। হ্যাঁ প্রবাল, লিগাল। এটাই তাহলে তোমার একান্ত ব্যক্তিগত ধারণা? কিসের ব্যক্তিগত ধারণা? কি বলছো তুমি? আমি জানি না কিসের ভিত্তিতে তুমি কথাটা বলছো, কিন্তু শ্রেয়া আজকে যেটা আমাদের জন্য করেছে তার জন্য আমি ওর কাছে অন্তত কৃতজ্ঞ। আর একটা কথা না, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, তুমি বা আমি গিয়ে যদি লেবারদের সঙ্গে কথা বলতাম, এই সমস্যা তো সহজে মিটতো না।
মৃত্যু না। তার কারণ আপনি বা দাদা গেলে লেবারদের কাঁড়ি কাঁড়ি মিথ্যে প্রতিশ্রুতি দিতেন না। কি কি বলছো তুমি? দাদা আমি যেটা বলছি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী বলছি, কথাটা শুনতে খারাপ লাগলেও খাঁটি সত্যি কথা। দেখো প্রবাল, আমার মনে হয় তুমি পুরো ব্যাপারটাই এতদিন লাইটলি নিয়েছো, কিন্তু সময় নেই হাতে। সো বি সিরিয়াস। ভবিষ্যতে তোমার আর বেবির কি হতে পারে আমি জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট দিলাম। এবার মনে হয় তুমি সচেতন হওয়া উচিত। হ্যাঁ মাম, আমি বুঝতে পারছি, আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারছি, কিন্তু মানে এই মুহূর্তে তো কিছু করার নেই। কিছু করার নেই মানে? কিছু ডেফিনেটলি করার আছে। তোমার স্বার্থে যদি কেউ আঘাত করে তাহলে তোমার তো উচিত সেখানে স্টেপ নেওয়ার। হ্যাঁ, কিন্তু মম আমি বাবাকে এখন কোথায় পাবো? বাবা তো কয়েকদিন হলো দেশের বাড়ি গেছেন। দেশের বাড়ি মানে যেখানে তোমাদের এইসব জমি জমা আছে, কোনো বিজনেস ট্রিপ? আমি যতদূর জানি ওই দেশের বাড়িতে ওখানে কয়েকজন তাঁতি থাকেন আর কি, মানে মসলিন বানান, ওদের সঙ্গে কি সব কথাবার্তা বলতে গেছে। তার মানে শুভ্র চৌধুরী অলরেডি কাজ শুরু করে দিয়েছে, আর রুদ্রবাবু ওনার যাওয়ার ব্যাপারটা পুরোটাই জানেন। রুদ্রবাবু বেমালুম ঘটনাটা চেপে গেছে। মিথ্যে প্রতিশ্রুতি? হ্যাঁ, আপনি বা দাদা গেলে কোম্পানির অ্যানুয়াল প্রফিট থেকে লেবারদের পার্সেন্টেজ দেবার কথা ঘোষণা করার আগে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে নিতেন। হোয়াট? ইয়েস। আর তাছাড়া আপনি গেলে আমাদের কোম্পানিতে যারা অস্থায়ী বা জরুরি ভিত্তিতে চাকরিতে ঢুকেছে তাদের 1 বছরের মধ্যে যোগ্যতার ভিত্তিতে পার্মানেন্টলি রিক্রুট করার কথা বলতেন না। কি বলছো তুমি নীল? হ্যাঁ আমি ঠিকই বলছি। এই সমস্ত গিমিকে ভুলে গিয়ে লেবাররা কাজে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছে। এরপর যদি পান থেকে চুন খসে না বা ওদের দাবি পূরণ না করা হয় তাহলে দক্ষ যোগ্য বেঁধে যাবে। তখন সামলানো মুশকিল হয়ে দাঁড়াবে। আমি একটা কথা বলবো। দেখুন, আপনাদের বিজনেস আমি বুঝি না, নীল বোঝে, কিন্তু এগুলো তো ভোট পাওয়ার জন্য পলিটিক্যাল লিডাররা করে। ঠিকই তো তুমি কেন একবারই এসব বলতে গেলে শ্রেয়া? না বাবা, একটা কথা শোনো, নীল তো পুরোটা জানে না। আমাদের ব্যবসা করার উদ্দেশ্য তো কোনোদিন এরকম ছিল না যে শুধুমাত্র প্রফিট করা। আমরা চিরকাল লেবারদের ভালো মন্দ, তাদের কর্মসংস্থান, ওয়েলফেয়ার সব দিকে নজর রেখেছি। এটা তুমি একদিন শিখিয়েছো আমাদেরকে। কিন্তু হঠকারীর মতো কোনো সিদ্ধান্ত নিয়ে নয়। এরপর তো দেখছি পথে বসতে হবে। ও দাদা, এসব অলক্ষণের কথা মুখে এনো না। ওরে বাবা, আমার যে কি ভয় লাগছে না তোমার কথা ভেবে। জীবনে চুপ করো তো বাবা। তুমি যদি এতদিনের তোমার ব্যবসার নীতি থেকে সরে আসতে চাও, যদি মনে করো যে শুধুমাত্র অন্যায় করে কতগুলো প্রফিট করবে, তাহলে সরি টু সে আমার পক্ষে এই ব্যবসায় থাকা সম্ভব না। এমনকি আমার পক্ষে বাড়িতেও থাকা সম্ভব না। হ্যাঁ বাবা, কারণ আমি এখনো মনে করি শ্রেয়া যেটা করেছে ঠিক করেছে। আমি সত্যি ভেবে উঠতে পারছি না যে ইন ফিউচার তোমার আর বেবির কি হবে, সেটা ভেবে আমি সত্যি ভেরি ওয়ারিড। সেই তো আমি কি যে করি। আচ্ছা, আমি ভাবছি একবার গ্রামের বাড়িতে চলে যাব। নো প্রবল, নো। এখন যদি গ্রামের বাড়িতে চলে যাও তাহলে কিন্তু সবাই একটু বেশি সন্দেহ করবে। আর তাছাড়া তোমার বাবা সম্পর্কে তুমি যা বললে, আমার তো মনে হচ্ছে না নিজে থেকে তোমাকে কিছু জানাবে। সেই তো ভাবছি, কিন্তু আমার তো কিছু করারই নেই। সত্যি কি কিছু করার নেই প্রবাল? দেখো প্রবাল, তুমি
একজন এডুকেটেড ছেলে, হ্যাঁ? তোমার বাবা হাতে ধরে তোমাকে ফর্মুলাটা বোঝাবেন, তবে তুমি বুঝবে। কেন? ফর্মুলাটা দেখে তুমি যদি নিজে বুঝে নিতে পারো, তাহলে জেনে রাখো তোমার 90% কাজ হয়ে গেল। ফর্মুলাটা জানবো কি করে? সিলি বয়, দেখো ফর্মুলাটা তো কোনো ইনভিজিবল একটা জিনিস নয়, এই বাড়িতেই কোথাও আছে। তোমার উচিত সেটাকে খুঁজে বার করা। আর যদি তুমি একবার ফর্মুলাটা পেয়ে যাও না, এই রুদ্রনাথ মিত্রের মতো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তোমার হাতের তালুতে নাচবে, জাস্ট নাচবে। আর আই প্রমিস ইউ, বিজনেসের ব্যাপারে তোমার যা দরকার, যখন যা দরকার হবে, আমি তোমায় হেল্প করব। রূপাল, don't get nervous. Yes. সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল তো একটু বাঁকাতেই হবে প্রবাল। তুমি যে বলছো সেটা কি ভেবেচিন্তে বলছো? হ্যাঁ বাবা। অনুপম, এ তুই কি বলছিস বাবা? তুই এত বড় কথাটা বলতে পারলি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওই বউয়ের জন্য বাড়ি ঘর ব্যবসাপত্র সব ছেড়ে ছেড়ে তুই চলে যাবি? যে বাবা মা তোকে এতটা বড় করলো, তাদেরকে তুই এভাবে দুঃখ দিবি? পারলি তুই বলতে? সম্পর্ক থেকেও না কখনো কখনো কর্তব্য নীতি এগুলো একটু বেশি হয়, তুমি বুঝবে না। বাবার স্থান চিরকালই আমার মাথার উপরে থাকবে, আমার শ্রদ্ধা কখনো কমবে না, কিন্তু কখনো কখনো বিবেকের কথা শুনতে হবে। আমি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবো না। রূপম প্লিজ, দেখো তুমি এরকম হয়ে কেন কথা বলছো? প্লিজ বাবার কাছে ক্ষমা চাও রূপম, প্লিজ। চুপ করো, ছেলেটার মাথাটা একদম চিবিয়ে চিবিয়ে খেয়েছে গো। আজকে যদি আমার দাদার ভালো মন্দ কিছু একটা হয়ে যায় না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। কাম পড়ে ওম যেটা ঠিক মনে করেছে সেটাই বলেছে। এতদিন ও বাবার ছত্র ছায়া ছিল, বাইরের পৃথিবীটাকে চিনত না, কিন্তু আজ চোখ খুলেছে, আজ নিজের বিচার বুদ্ধি দিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। যাক যাক যাক, আমাকে না করুন, যাক। বাবা, বাবা আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ আমাদের এভাবে শাস্তি দেবেন না বাবা, প্লিজ। রূপম প্লিজ, তুমি কিছু বলো না রূপম, প্লিজ। কি দাঁড়িয়ে আছে চুপ করে বাবা, প্লিজ বাবা। শ্রেয়া, লোক দেখানো কান্না প্লিজ কেঁদো, স্টপ ইট। তুমি ভীষণ ভালো অভিনয় জান, তুমি তো এটাই চেয়েছিলে না, রূপমকে নিয়ে আলাদা চলে যাও। চুনে যায় না, আমি আমার রূপমকে যেতে দেবো, আমি কিছুতেই ছাড়বো না। ও কি অপরাধ করেছে? ওর তো কোনো দোষ নেই। ও দাদা, ও তোমার একমাত্র ছেলে, ওকে তুমি ক্ষমা করে দাও, ও তো কিছু করেনি। অন্যায় করেনি বলল, অন্যায়কে সমর্থন করে আমাকে অপমান করেছে। মানে এ নিয়ে আমি আর বাড়তি কোনো কথা বলতে চাই না। বাবা আমাকে দয়া